আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাজারীবাগ থানার অন্তর্গত 22 নম্বর ওয়ার্ডের অধীনস্থ কালুরঘাট এবং কুলাল মহল ইউনিট কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভা অথবা নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত এই অঞ্চলে বিএনপি এবং অঙ্গ সংগঠনের দায়িত্বপ্রাপ্ত বা পদায়ন প্রাপ্ত স্থানীয় নেতৃবৃন্দ, পাশে আছেন এই এলাকার এক সময়কার ঐতিহ্যবাহী পরিবার, প্রতিষ্ঠিত পরিবার, যারা ঢাকাকে বিনির্মাণে যে 7টি অথবা 9টি পরিবারের যুগান্তকারী ভূমিকা ছিল, সেই পরিবারের অন্যতম সদস্য আছেন আমার অনেক শ্রদ্ধাভাজন পান্না ভাই আছেন, এবং আপনারা যারা এলাকার প্রতিষ্ঠিত নাগরিক, সচেতন নাগরিক, সর্বোপরি এই রাষ্ট্রের মালিক, আপনারা যারা সামনে উপবিষ্ট তারা হচ্ছেন এই রাষ্ট্রের মালিক। আপনাদের ভোটে সরকার হয়, আপনাদের ভোটে জনপ্রতিনিধি হয়, অর্থাৎ আপনাদের ব্যবস্থাপনা কি করবে সে দায়িত্ব আপনারাই অর্পণ করেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে বাংলাদেশের নাগরিকদের সেই অধিকার, নাগরিকদের সেই মর্যাদা, নাগরিকদের সেই মূল্যায়ন রাষ্ট্র কর্তৃক প্রতিষ্ঠিত হয়নি। আপনারা কেউ শ্রমিক, কেউ ছোট উদ্যোক্তা, কেউ কর্মজীবী, কেউ হয়তো বড় উদ্যোক্তা, সব শ্রেণী পেশার মানুষ এখানে আছেন, কিন্তু আলটিমেটলি রাষ্ট্রে আপনার যে মালিকানা, আপনার যে অধিকার, সে ব্যাপারে রাষ্ট্র কাঙ্ক্ষিতভাবে ফাংশন করেনি, এটা সত্য। এর মূল কারণ দায় আপনাদেরও আছে, রাজনীতিবিদদের আছে, সরকারের আছে। জনগণের দায় হচ্ছে জনগণ হিসেবে আপনারা সোচ্চার থাকতে চান না। আপনারা নিজেদের অধিকারগুলি প্রতিষ্ঠিত করতে কোনো সময় সঠিক দায়িত্ব অথবা সময় অথবা মনোযোগ অথবা উপস্থিতির জানান দিতে চান না, কোনো সময় নিজেকে গুটিয়ে রাখেন, বিধায় রাষ্ট্রে আপনার মূল্যায়নটা হয় না, আপনার অধিকারটা প্রতিষ্ঠিত হয় না। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তারা একটা মহৎ কাজ করেছেন, যে এই আয়োজনে উপস্থিত হয়ে আপনারা একটা দায়িত্ব পালন করেছেন যে আগামী নির্বাচনে কে আপনার প্রতিনিধিত্ব করবে অথবা কোন দল এই রাষ্ট্র ব্যবস্থাপনা করবে সে ব্যাপারে আপনার সীমিত পরিসরে হলেও কিছু মতামত ব্যক্ত করেছে। এই ব্যক্ত করাটাই হচ্ছে একটা সুনাগরিকের বৈশিষ্ট্য। পরিবর্তন করে আমাদের মতো বানাতে হবে। আমি বলছি আমাদের অনেক সমস্যার কারণ আমরা নিজেরা, এর থেকে বেরিয়ে আসতে হবে। একটা হচ্ছে রাষ্ট্রের কিছু ব্যবস্থা নিতে হবে জোরালো, সেই ব্যবস্থাগুলো যাতে রাষ্ট্র নেয় সেজন্য আপনাদের প্রতিনিধির আমার জোরালো ভূমিকা থাকবে। আরেকটা হচ্ছে এই এলাকার মানুষ হিসাবে আমাদের মানসিকতার মধ্যে কিছু পরিবর্তন করতে হবে, আমাদের সার্বজনীন ইন্টারেস্টটাকে গুরুত্ব দিতে হবে। এটা যদি আমরা পারি নিশ্চয়ই অনেকগুলি সমস্যা সমাধান করা সম্ভব হবে। এটা তো ঠিক যে এইরকম ঢাকার প্রায় মধ্যস্থান বলবেন, একটা গুরুত্বপূর্ণ জায়গা হয়ে যাবে, সেই জায়গাটা যেভাবে ডেভেলপমেন্ট হওয়া উচিত ছিল সেভাবে হয়নি, অবকাঠামো হয়নি, সেভাবে ফাংশন করছে না, বাড়িঘরগুলি জরাজীর্ণ, স্বেচ্ছাচারিতা আছে, নিজে থাকতে পারলেই হলো, উন্নতি করতে গেলে আবার বিভিন্ন বিধিবিধান মানতে হয়, বিভিন্ন ছাড়পত্র লাগে, কে ঝামেলা যায়, নিজের মতো বানাই করে থাকে। এটা যখন মানসিকতা হয় তখন একজনের স্বেচ্ছাচারিতা আর 10 জনের নাগরিক সুবিধা হরণ করে। একজনের ব্যক্তিকেন্দ্রিক চিন্তা পুরো রাষ্ট্রে পরিকল্পিত চিন্তাকে অনেক সমাধানগ্রস্ত করে। এই জায়গাতে আমাদের একটা মননের পরিবর্তন দরকার বিধায় আমার কাছে মনে হয়েছে। আমি সমস্যাগুলি চিহ্নিত করেছি, এটা রিপিট করতে চাচ্ছি না, যেহেতু এই এলাকায় আমি 33 বছর রাজনীতি করি, 35 বছর আমি বসবাস করি, মানে ঢাকা 10-এর মধ্যে, যার ফলে এই সমস্যাগুলি আমি চিহ্নিত করেছি। নির্বাচিত সরকার আসলে অগ্রাধিকার ভিত্তিতে এগুলি
দ্রুততম সময়ের মধ্যে সমাধান করা হবে। যেমন ধরেন এখান থেকে বেরিয়ে হাজারিবাগ হয়ে জিগাতলা হয়ে যাওয়ার রাস্তাটা খুব ন্যারো। এভাবে নগর যেভাবে বাড়ছে, আপনি আমাকে বলতে পারেন জিগাতলার ওই রাস্তাটা প্রশস্ত করা কত কঠিন হবে? কারণ এখানে 6 তলা 8 তলা 10 তলা ভবন হয়ে আছে, কঠিন কাজ। কিন্তু আমরা ওই রাস্তার প্রশস্ত না করে এই এলাকায় ব্যাপক হারে কনস্ট্রাকশন শুরু করেছি। তার মানে ধারণ ক্ষমতা বিবেচনা করছি না, কত লোককে সিটি কর্পোরেশনের সার্ভিস দেওয়া সম্ভব সেটা বিবেচনা নাই। 3.5 কোটির উপরে লোক ঢাকা শহরে বসবাস করে। সিটি কর্পোরেশনের যে কয়জন কর্মচারী আছে, যে কয়জন ডেস্ক আছে, তার যে সর্বোচ্চ 80 লাখ লোককে সার্ভিস দেওয়া যায়। তো 3.5 কোটি হলে কি 4 গুণ বেড়েছে জনগণের ধারণ ক্ষমতা। আপনার সেই তুলনায় সার্ভিস দেওয়া আছে 4 ভাগের 1 ভাগ। সমস্যা হবে না? হচ্ছে। এই জন্য আমি বলছি সমস্যাটা বললেই সমাধান হচ্ছে না। ফ্রাঙ্কলি স্পিকিং আমাদেরকে একটু পরিকল্পিতভাবে ভাবতে হচ্ছে। যার জন্য আমার দল কিন্তু বলেছে, বিএনপি, যে আমরা ঢাকা শহরটাকে পরিকল্পিতভাবে নগরায়নের যে বিধিবিধান আছে তার মধ্যে রাখতে চাই, পাশাপাশি ডিসেন্ট্রালাইজ করতে চাই, চাপ কমাতে চাই, আশপাশের শহরগুলিকে ডেভেলপ করতে চাই। যেমন ধরেন টঙ্গী, এদিকে গাজীপুর, কিরানীগঞ্জ, এই সমস্ত জায়গাতে যদি নাগরিক সুবিধা বাড়ানো যায়, ইন্ডাস্ট্রি বা ছোট ছোট যেগুলি ছোট উদ্যোক্তা আছে তাদেরকে যদি ডাইভার্ট করা যায়, ওই সমস্ত জায়গায় যদি বিশেষ সুবিধা দেওয়া যায় নাগরিকদের, তাহলে কিছু কিছু নাগরিক দেখা গেল যারা মধ্যবিত্ত অথবা ধরেন নিম্ন মধ্যবিত্ত জীবনযাপন করে, তাদের ডাইভার্সেশনটা সুবিধা হয়। এই পরিকল্পনা আমাদের দলের আছে। আমার বিশ্বাস ওই পরিকল্পনা বাস্তবায়ন হলে এই এলাকা ব্যবহার উপযোগিতা আরো বাড়বে। আরেকটা কথা বলা দরকার, এই এলাকায় কিন্তু দুর্বৃত্তায়ন আছে, রাজনৈতিক হস্তক্ষেপ আছে, ব্যবসা করলে চাঁদা দিতে হয়, চাপ প্রয়োগ করে, হঠাৎ এসে দলের নামে অথবা কোনো বাহিনীর নামে আপনার সম্পদ অথবা আপনার ন্যায্য অধিকার কি কেউ হরণ করে নিয়ে যায়? আপাতত নাই বলছেন একজন সম্মানিত নাগরিক, বলছেন আপাতত নাই। তার মানে গুড সাইন, আগে ছিল এখন নাই। আমি আপনাদের বলি, যদি কোন রকম থাকে ওইটা একেবারে জিরো করে ফেলবো, কোন অবস্থা থাকবে। কোন গোষ্ঠী রাজনীতির নামে অথবা কোন বাহিনীর নামে এই এলাকায় জনগণের উপর কোন চাপ তৈরি করতে পারবে না, কোন অনৈতিক সুবিধা নিতে পারবে না। এটাই আমার দলের এবং আমার নিজের। থাকলে আমাকে বলবেন, প্রতিরোধ আমি করব, দমন আমি করব। এই অঞ্চলে মানুষ শান্তিতে থাকবে, সম্প্রীতিতে থাকবে, ন্যায্যতার উপর থাকবে, সেটা প্রতিষ্ঠিত করার জন্য আমি বদ্ধপরিকর এবং আপনাদের অঙ্গীকার করছি। গ্যাসের সমস্যা আছে আমি জানি, পানি প্রাপ্তি কম জানি, গ্যাস একেবারে পান না জানি, এটা রিপিট করতে চাই না। এগুলি নিয়ে আমি ওয়ার সাথে তিতাসে কথা বলেছি। একটা প্রকল্প দরকার, যেটা দিয়ে গ্যাস লাইনগুলি নতুন করে সংস্কার করতে হবে, মেরামত করতে হবে, রিপ্লেসমেন্ট করতে হবে, প্রসারিত করতে হবে। এটার জন্য বর্তমান এই সরকারের এবং বিগত দিনে যে সরকার ছিল তাদের কোনো প্রকল্প নেই, কোনো বরাদ্দ ছিল না। তারা চাচ্ছিল না পাইপ লাইনে মানুষ বাসা বাড়িতে গ্যাস পায়। আমরা ক্ষমতা আসলে নীতিগত সিদ্ধান্ত নেব যাতে আপনারা বাসা বাড়িতে গ্যাস পান। তখন আমরা ওই প্রকল্প নিব, ওই প্রকল্প দিয়ে গ্যাস লাইনগুলি যেখানে যা করার লজিস্টিক্যালি সেটা রিপেয়ার করে আপনারা অবাধে গ্যাস পাবেন, সেটা আমি নিশ্চিত করেছি এবং নিশ্চিত করে যাচ্ছি। এটা নিয়ে আপনারা উদ্বিগ্ন থাকবেন না। নির্বাচনের 2 থেকে 2.5 মাসের মধ্যে এই সমস্যা সমাধান করতে সক্ষম হবে। আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র পরিবর্তনের দায়িত্ব আমার। নাগরিকের দায়িত্ব একরকম, রাজনীতিবিদের দায়িত্ব একরকম, সরকারের দায়িত্ব একরকম, রাষ্ট্রের দায়িত্ব একরকম। আমরা যার যার দায়িত্ব পালন করতে চাই। আমি বুঝাতে পেরেছি? সেইভাবে আমরা এগোতে চাই। সবচেয়ে বড় কথা হচ্ছে চাওয়াটা আপাতত 15 দিনের জন্য বাদ দিই, একেবারে নকিং এট দ্য ডোর হোক। এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের স্বাধীনতার পর এর চেয়ে গুরুত্বপূর্ণ ভোট আর নাই। কেন? এই ভোটে আপনি শুধু এমপি নির্বাচিত করছেন না, এই ভোটে আপনার রাষ্ট্র আপনার মতো চলবে কিনা, আপনার রাষ্ট্র আপনাকে ধারণ করবে কিনা, আপনার রাষ্ট্র
আপনার মর্যাদা প্রতিষ্ঠিত হবে কিনা, অধিকার প্রতিষ্ঠিত হবে কিনা, সেই নির্বাচন। অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। বাংলাদেশের মানুষ রাষ্ট্র ব্যবস্থাপনায় পরিবর্তন চায়, বাংলাদেশের মানুষ রাজনীতির গুণগত পরিবর্তন চায়। সেটা আমরা নতুন করে সূত্র করতে পারবো এই নির্বাচনের মাধ্যমে। 53 বছর পার হয়েছে স্বাধীনতা, আমাদের অনেক অর্জন আছে, আবার অনেক ব্যর্থতাও আছে। আমরা সেই ব্যর্থতাগুলি পিছনে ফেলে নতুন করে বাংলাদেশকে নতুন ভাবে বিনির্মাণ করতে চাই। সেই ভোট হচ্ছে এবারের ভোট, অর্থাৎ রাষ্ট্রে আপনার মালিকানা প্রতিষ্ঠার ভোট। ভোটকে কোনো অবস্থাতে অবহেলা করবেন না। মনে রাখবেন, আপনি যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, আপনার বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। আপনি যদি সঠিক প্রার্থীকে নির্বাচিত করতে পারেন, আপনার অধিকার প্রতিষ্ঠিত হবে। আপনি যদি সঠিক দল অর্থাৎ বিএনপি, একটি পরীক্ষিত রাজনৈতিক দল, জনপ্রিয় রাজনৈতিক দল, রাষ্ট্র ব্যবস্থাপনায় অভিজ্ঞ রাজনৈতিক দল, তাকে যদি রাষ্ট্র ব্যবস্থাপনার ভোট দিয়ে সুযোগ করে দেন, ডেফিনেটলি দায়বদ্ধ থেকে, জবাবদিহি থেকে আপনার রাষ্ট্রটাকে সঠিকভাবে পরিচালিত করবে। এবার সেই নির্বাচন ভোট কেন্দ্রে যেতেই হবে। একানা পরিবার, পরিজন, আত্মীয়, বন্ধু, প্রতিবেশীকে যখন আপনি নাগরিক হিসাবে সঠিক সিদ্ধান্ত দিয়ে একটা দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠিত করবেন রাষ্ট্রে, তখনই আপনার প্রত্যাশা পূরণ হতে শুরু করলো, আপনার সমস্যা সমাধান হতে শুরু করলো। এর সরকারি সমাধান চাইবেন, কার কাছে চাইবেন? কার কাছে চান? নামাজে তারা কার কাছে চান? সর্বশক্তিমান আল্লাহর কাছে চান, তাই তো? একটু পরে সন্তান, আপনি 500 টাকা লাগবে, কার কাছে চান? মার কাছে চান। বাবা একটু রাগী, চিন্তা করলো ধমক দিবে, লাভ নেই, আগে চিন্তা করেন। বাবার কাছে এই মুহূর্তে 500 টাকা, চেহারা দেখলে বোঝেন বাসার থেকে বেরোয় যাচ্ছে, বুকটা বলে না দরকার নেই আমার টাকা, বাবার সামনে দেওয়ারই দরকার নেই। মার কাছে যে বলেন যে মা 500 টাকা, রাইট? 500 টাকা শর্ট পড়েছে, নিয়ে গেছেন মার কাছ থেকে, ক্লাসে গিয়ে নাই, হচ্ছে না, 600 লাগবে। কার কাছে চান? ক্লাসের সব বন্ধুর কাছে চান, 1 টাকা করে আমার 100 জনে দাও 100 টাকা। না, কাছের বন্ধুদের হাত ধরে বলে, দোস্ত 100 টাকা হবে? আমি বলছি, তার কাছে চাওয়া যায় যার কাছে আস্থা আছে। আমরা জীবনের সব জায়গার কাছে আল্লাহর কাছে, কারণ তিনি মালিক এবং তিনি বলেছেন তিনি আমার স্রষ্টা, তিনি আমার রব, তিনি আমার নির্ধারক। আল্লাহর কাছে চাই। ছোট বস্তু যেখানে প্রাপ্তি সেখানে চাই। অর্থাৎ আপনিও চাইবেন আপনার রাষ্ট্রের অধিকার তার কাছে, যিনি আপনার অধিকারটা ধারণ করেন, যিনি আপনার প্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখে আপনার আসনে, আপনার অধিকার প্রতিষ্ঠার জন্য আপনার প্রতিবেশী, যিনি আপনাকে ধারণ করে রাজনীতি করে, জবাবদিহি করে রাজনীতি করে, তার কাছে ডেফিনেটলি সেটা কম হোক বেশি হোক পাবেন। তো আমি আপনাদের ভাই, বন্ধু, প্রতিবেশী, 35 বছর এলাকায় বসবাস করি, 33 বছর রাজনীতি করি। আপনার সমস্যাটা আমার সমস্যা, আমিও তো এই এলাকার বাসিন্দা। অর্থাৎ আমাকে যখন আপনি প্রতিনিধিত্ব করতে দিবেন, কম হোক বেশি হোক আমার দায়িত্ব থাকবে। এর আগে দিয়েছেন ভোট ছাড়া এমপি হয়েছে, তো আপনার ভোটই যদি না লাগে, কেন আপনার সমস্যা তিনি সমাধান করবেন? তার কাছে আপনার চাওয়ার অধিকার নেই, আপনার অধিকার পূরণ করবে সেই ধরনের মানসিকতা তাদের ছিল না। 17 বছর ভোট লাগেনি, এমপি হয়ে গেল। এর আগে যদি যান, পিন্টু ভাই কিছু কাজ করেছে 2001 থেকে 2006, পিন্টু ভাই ছিল না কেন? কিছু কাজ করেছে, সুযোগ পেয়েছে, 5 বছরে মোটামুটি অনেক কিছু করেছে। উপযুক্ত জনপ্রতিনিধি যদি হন আর দায়িত্বশীল একটা সরকার যদি আমরা প্রতিষ্ঠিত করি পারি রাষ্ট্রে, তাহলে ডেফিনেটলি অনেক সমস্যাগুলি সমাধান করা যাবে। আপনারা যদি আমার দল এবং আমাকে আপনাদের প্রতিনিধিত্ব করার দায়িত্ব দেন ভোটের মাধ্যমে 12 ফেব্রুয়ারি, ডেফিনেটলি সেই মর্যাদা আমার দল এবং আমি রাখবো ইনশাআল্লাহ। যদি এমন হয় কোনো রাস্তা আছে, একটি দুটি বাড়ির জন্য প্রশস্ত আছে, কিন্তু একটি দুটি বাড়ি এমন ভাবে আছে যে সেটা অপসারণ করলে বা কিছুটা সরাতে পারলে, কিছু জায়গা ওখান থেকে নিতে পারলে রাস্তাটা চমৎকার ভাবে ব্যবহৃত হয়, এইরকমের থাকলে তাৎক্ষণিকভাবে তাদেরকে অনুরোধ করে ম্যানেজ করে আমার মনে হয় যে আমরা করতে সক্ষম হব।
ম্যানেজ করতে না পারলেও চাপ প্রয়োগ করে করা যাবে বৃহত্তর স্বার্থে। কিন্তু সমস্ত লেনটাকে সব বাড়ি অপসারণ করে নগরের ভিতরে বৃদ্ধিকরণটা একটু জটিল বলে আমার কাছে মনে হয়, আমার প্রাথমিক বিবেচনায় মনে হয়। ধরেন এই রাস্তা যেখানে আছে, এই বাড়িটা যেখানে আছে 5 ফিট ভিতরে আছে, সব জায়গা ভালো আছে, ঠিক আছে, এই বাড়িটা আমরা সরাই। বলবো যে ভাই তোমার যত ক্ষতি হোক প্রয়োজন ক্ষতিপূরণ নাও, আমরা সামাজিকভাবে দিচ্ছি অথবা রাষ্ট্রীয়ভাবে দিচ্ছি অথবা আমি ব্যক্তিগতভাবে দিলাম, তুমি ভাই একটু কল্যাণের জন্য ছাড়ো, আর না ছাড়লে আমি কিন্তু বুলডোজার লাগাবো। সরি, তুমি ছেড়ে দাও, ছেড়ে যদি তুমি আমাদের কাছে সেলুট পাবা, মহাত হবা, তোমার নামে সড়ক করে দেবো, যাও। আর আমরা যারা রাজনীতি করি বিএনপির এই অঞ্চলে, আবারও আপনাদের অনুরোধ করে বলি, আমরা আপনাদের সেবক হয়ে থাকতে চাই। বিএনপি সব নেতা এখানে আছে, এই অঞ্চলের সবচেয়ে বড় নেতা, এই অঞ্চলের সবচেয়ে বড় কর্মী এখানে আছে। আমি তাদের সামনে বলে যাচ্ছি, সব আপনাদের সেবক। আপনাদের উপর যদি কর্তৃত্ব দেখায় আর চাপ প্রয়োগ করে আমাকে বলবেন নেতাগিরি নেই, নেতাগিরি শেষ। আপনারা মালিক, আপনাদের সেবক তারা যারা বিএনপি করে। সেবক হতে পারলে রাজনীতি করবে, সেবক হতে পারলে না পারলে রাজনীতি করার দরকার নেই। অনেক পেশা আছে সেইগুলি যে করে খাক, তারা সম্মান পাবে কাজের বিনিময়ে, ব্যবহারের বিনিময়ে, অন্য কিছু পাবে না আপনাদের কাছ থেকে। আপনারা তাদেরকে সম্মান করবেন, সালাম দিবেন, ভালো কাজ করে যে, আর তারা হলো আপনাদের সেবা করবে, এই হলো ডিউটি, আর কোনো কাজ নেই। যেখানে সমস্যা আমাকে জানাবেন, আমার একটা নাম্বার আছে, আপনি ফোন দিলেই পাবেন অথবা মেসেজ দিলে পাবেন। কোথায় আমাদের বিএনপি নেতারা কোন রকমের অসৌজন্য কিছু করে কিনা, যেটা তার এখতিয়ার বহির্ভূত, খালি আমাকে জানাবেন, তাৎক্ষণিক ব্যবস্থা আছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন সুন্দর হোক, মঙ্গলময় হোক। 12ই ফেব্রুয়ারি আমি আপনাদের আবারও করে যাচ্ছি, প্লিজ কোন অবহেলা করবেন না, রাষ্ট্রের বড় ক্ষতি হয়ে যাবে। ভোট যদি এবার এত বড় সংকটে আছে দেশ, ইউ ক্যান নট ইমাজিন, যে আপনি ভাবতে পারছেন না আপনার দেশটা কোথায় পড়েছে। আপনি তো রাস্তা বড় করে চিন্তা করছেন, ধরেন গ্যাস পাচ্ছেন না চিন্তা করছেন, আপনার দেশ থাকবে কিনা তা তো চিন্তা করছেন না, বাংলাদেশে বহু রাজনৈতিক পরিবেশ এখন এমন, কর্তৃত্ব বাইরের অনেক শক্তি হস্তক্ষেপ করছে, প্রকৃত ফাঁসিবাদীরা দেশের বাইরে গিয়ে ষড়যন্ত্র করছে, নতুন রাজনৈতিক দল অনৈক্য তৈরি করে অস্থিরতা তৈরি করছে। বাংলাদেশটা ফাংশন করুক চায় না, এরকম অনেক বহিঃশক্তি রয়েছে। সেখানে আপনি ভোট দিয়ে যদি দেশ ব্যবস্থাপনার সঠিক সিদ্ধান্ত নেন, আপনার দেশই থাকবেন, আপনি গ্যাস কি করবেন? এরকম জায়গায় বাংলাদেশ, সবই আমরা পাবো, আগে হোক পরে হোক, সবই ঠিক করবো, আগে দেশ, সেই দেশ ঠিক করতে দেবার ভোট, এটা দেশ ঠিক করার ভোট, দেশ বাঁচানোর ভোট, মনে রাখবেন। এই জন্য আমি আবারও বলি, যে কোনো মূল্যে ভোট কেন্দ্রে যাবেন। এই কথাটা বারবার বলার একটা কারণ, যে আমি দেখতে পাই না নাগরিকরা তার অধিকার বুঝতে পারছে না। তো আমি আপনাদের ভাই বন্ধু হিসেবে আপনাদের অ্যালার্ট করা দরকার, যারা এখানে আছেন সবাই আর্লি ইন দ্য মর্নিং ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। ভালো লাগলে আমাকে দিয়েন, ধানের শীষে আমার দলকে। আর হাবটের ব্যাপারগুলো বলেছে, আমাদের দলের অবস্থান হাবট দিয়ে আপনি রাষ্ট্রে আপনার অধিকার প্রতিষ্ঠিত করুন। আগামী দিনে আপনি বাংলাদেশকে যেভাবে দেখতে চান, সেটা হাবটের মাধ্যমে আর ধানের শীষে ভোটের মাধ্যমে একমাত্র প্রতিষ্ঠিত হবে। এ ব্যাপারে সজাগ থাকবেন, সক্রিয় থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।